যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষকে বিতাড়িত করা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সেখানে ৮৮০ ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন এবং ওয়াশিংটন পুলিশ ও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প সাংবাদিকদের একথা জানিয়েছেন। ট্রাম্পের নির্দেশনা সম্পর্কে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জানিয়েছেন, ওয়াশিংটনে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন হচ্ছে আগামী সপ্তাহেই। জরুরি পরিস্থিতির কারণে সেখানকার পুলিশকেও কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলা হয়েছে আদেশে। যদিও ওয়াশিংটনের মেয়র জানিয়েছেন তার অঙ্গরাজ্যে অপরাধ বৃদ্ধির কোনো রেকর্ড নেই। আর ট্রাম্পের এই পদক্ষেপে ক্ষোভ তৈরি হয়েছে রাজনৈতিক অঙ্গনে। বিক্ষোভ করেছেন সাধারণ মানুষও। রাস্তায় নেমেছেন হাজারো মানুষ, যাদের হাতে ছিল ট্রাম্প মাস্ট গো এবং ন্যাশনাল ডিসগ্রেস লেখা ব্যানার। ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামাতে দুপক্ষকেই একে অপরের কাছে কিছু ভূখণ্ড ছাড় দিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 15 আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক হওয়ার আগেই এমন কথা বলেন ট্রাম্প। সেই বৈঠকে পুতিনের সাথে এই বিষয়টি নিয়েই কথা বলবেন বলে জানান তিনি। বৈঠকের আলোচনায় সম্ভাব্য একটি চুক্তির দিকে যাওয়ার লক্ষ্য থাকবে জানিয়ে ট্রাম্প বলেছেন তিনি বোঝার চেষ্টা করবেন যে পুতিন একটি চুক্তি করতে আগ্রহী কিনা। তিনি জানান ভবিষ্যতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকও হতে পারে। ট্রাম্প বলেন পুতিনের সাথে বৈঠকের পর তিনি ইউরোপীয় নেতাদের সাথেও দ্রুতই আলোচনা করবেন এবং এর লক্ষ্য থাকবে রক্তক্ষয়ী যুদ্ধের দ্রুত বিরতি। আলাস্কায় আগামী 15 আগস্ট মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ ঘোষণার পর থেকে বিশ্বের নজর এখন এই বৈঠকের দিকে। এদিকে ট্রাম্প পুতিনের শীর্ষ সম্মেলনে বড় কিছু ঘটবে বলে আশা করছেন না ইউক্রেনীয়রা। এছাড়া পুতিনকে যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র কি প্রস্তাব দিতে পারে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে ইউক্রেনের মধ্যে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতা চাইছে যা দুই দেশই মেনে নেবে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। বরফে ঢাকা আলাস্কায় মুখোমুখি বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কায় জেলেনস্কিকে বাদ দিয়ে পরিকল্পিত মার্কিন রাশিয়া বৈঠক নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে ইউক্রেনীয়দের মনে। তাদের আশঙ্কা এই বৈঠকের ফলে ইউক্রেনকে বড় অংশের ভূখণ্ড ছাড়তে হতে পারে, যা ইউরোপীয় ইউনিয়ন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে গত 3 দিনে জেলেনস্কি 13 জন বিদেশি নেতার সঙ্গে ফোনে কথা বলেছেন, যার মধ্যে জার্মানি, ফ্রান্সের মতো ইউক্রেনের প্রধান সমর্থকরাও রয়েছেন। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্স বলেছেন তিনি আশা করছেন যে জেলেনস্কি সম্মেলনে যোগ দেবেন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসন আসন্ন ট্রাম্প পুতিন বৈঠককে যুদ্ধবিরতি নিশ্চিত করার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে প্রচার করছে। কিন্তু ইউক্রেনীয় বিশেষজ্ঞরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে বৈঠকের ফলাফল সম্পর্কে মূলত হতাশাবাদী। এর আংশিক কারণ পূর্ব ইউক্রেনের বাস্তবতা। এই মাসের শুরুতে রাশিয়া দক্ষিণ পূর্ব দনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থানগুলো দখলের জন্য হামলা তীব্র করে তুলেছে। প্রায় কয়েক হাজার সেনাকে ইউক্রেনীয় অবস্থানগুলোতে হামলা পরিচালনা করার নির্দেশ দিয়েছে। এছাড়া আলাস্কা বৈঠকে পুতিনকে যুদ্ধ বন্ধ করতে রাজি করানোর জন্য যুক্তরাষ্ট্র কি প্রস্তাব দিতে পারে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে ইউক্রেনের মধ্যে। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন যুক্তরাষ্ট্র এমন একটি সমঝোতা চাইছে যা দুই দেশই মেনে নেবে। যদিও শেষ পর্যন্ত মস্কো ও কিয়েভ দুই পক্ষই এতে সন্তুষ্ট নাও হতে পারে বলে মনে করেন তিনি। এর আগে 3 বার যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হলেও কোনো সাফল্য আসেনি। এবার আলাস্কার বৈঠক কি বিশ্ব রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করবে? এই প্রশ্নের উত্তর খুঁজছে আন্তর্জাতিক মহল। মনিরুজ্জামান বাবু, 71। গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি-ভুক্ত দেশগুলোতে বসবাসরত বৈধ রেসিডেন্স পারমিটধারী বিদেশি নাগরিকদের জন্য কুয়েতে অন অ্যারাইভাল ভিসা চালু করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ মাধ্যম আরব টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন সহ ডিসিসি অঞ্চলের যে কোনো দেশে 6 মাসের বেশি মেয়াদী বৈধ রেসিডেন্স পারমিটধারীরা কুয়েত এলে এয়ারপোর্ট বা স্থলবন্দরে সরাসরি পর্যটন ভিসা পেতে পারেন। ফলে এখন থেকে এই প্রবাসীদের জন্য পূর্ব অনুমোদিত ভিসা প্রয়োজন পড়বে না।
যুক্তরাষ্ট্র ও চীন তাদের পারস্পরিক বাণিজ্য যুদ্ধে শুল্ক বিরতি আরও 90 দিনের জন্য বাড়িয়েছে। এর ফলে আগামী 10 নভেম্বর পর্যন্ত এই শুল্ক বিরতি বহাল থাকবে। উভয় পক্ষের পণ্যে বড় অঙ্কের শুল্ক কার্যকরের কয়েক ঘন্টা আগেই নতুন এই সময়সীমার ঘোষণা দেওয়া হয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতি সোমবার এক যৌথ বিবৃতিতে জানায়, এ বছরের শুরুর দিকে ঘোষিত অতিরিক্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত আরও 3 মাসের জন্য স্থগিত থাকবে। এর ফলে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে 145% শুল্ক কার্যকর করার পরিকল্পনা স্থগিত রাখবে এবং চীনও মার্কিন পণ্যে 125% শুল্ক আরোপের বিরতি বজায় রাখবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত শুল্ক আরোপের প্রতিবাদে ভারতে বয়কটের মুখে পড়েছে ম্যাকডোনাল্ডস ও কোকা-কোলা থেকে শুরু করে অ্যামাজন ও অ্যাপলের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক বিভিন্ন কোম্পানি। দেশটির ব্যবসায়ীদের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সমর্থকরা যুক্তরাষ্ট্রের শুল্কের প্রতিবাদে মার্কিন বিরোধী এই মনোভাবে উস্কানি দিচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্পের 50% শুল্ক আরোপের পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ও অফলাইনে দেশীয় পণ্য কেনা ও মার্কিন পণ্য বর্জনের ডাক জোরদার হচ্ছে। এর ফলে রপ্তানিকারকদের মাঝে উদ্বেগ এবং দিল্লি ওয়াশিংটন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়া দেশ মালয়েশিয়ার উন্নয়নে অবদান রয়েছে বাংলাদেশি কর্মীদের। দেশটির নির্মাণ খাত থেকে শুরু করে কৃষিতেও বাংলাদেশি কর্মীর রয়েছে ব্যাপক চাহিদা। তবে দালালের দৌরাত্ম্য আর অতিরিক্ত অভিবাসন ব্যয়ের কারণে প্রায় ভোগান্তিতে পড়তে হয় মালয়েশিয়া আসা কর্মীদের। কুয়ালালামপুর থেকে আরও জানাচ্ছেন মোস্তফা ইমরান রাজু। রাজধানী কুয়ালালামপুরের সুউচ্চ দৃষ্টিনন্দন ভবন আর যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দারুণ ভূমিকা রয়েছে বাংলাদেশ থেকে আসা কর্মীদের। শুধু কুয়ালালামপুর নয়, অন্যান্য রাজ্যের অবকাঠামোগত উন্নয়নেও রয়েছে বাংলাদেশিদের ছোঁয়া। শুধু নির্মাণ খাত নয়, প্লান্টেশন, ফ্যাক্টরি ও সার্ভিস সেক্টরেও রয়েছে বাংলাদেশি কর্মীদের ব্যাপক চাহিদা। তবে অতিরিক্ত অভিবাসন ব্যয় আর মধ্যস্বত্বভোগীর প্রতারণার ফাঁদে পড়ে অনেকের এই স্বপ্নের প্রবাস হয়ে ওঠে দুর্বিষহ। প্রথমে কথা ছিল যে অল্প টাকায় হয়ে যাবে, পরে চক্রের মাধ্যমে আর কি 3 লাখ টাকা জমা দিছি, দেন আরও 50,000, এইভাবে এক এক ক্ষেত্রে 4.5 লাখ টাকার উপরে চলে গেছে। একদম বিমান ভাড়া থেকে শুরু করে সর্বমোট 4,70,000 টাকায় মালয়েশিয়া আসছি। অন্য সব দেশের লোকেরা 60,000 টাকা, নেপাল আছে 60-70,000 টাকা, ইন্ডিয়া আছে 1 লক্ষ টাকা তারা চলে আসে। আমাদের 5 লক্ষ টাকা লাগে আসতে লেগে। আমরা ঋণ করে আসছি, জমি জমা বেচছি, গরু বিক্রি করে তারপর আসছি। আইসা দেখি এখানে কাজ নাই, আমাদের বেসিক বেতনও দেয় না। সবশেষ কলিং ভিসায় বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসেছে 4,75,000 কর্মী। জনপ্রতি ব্যয় হয়েছে 4 থেকে 6 লক্ষ টাকা। এর মধ্যে খারাপ সময় পার করছেন ফ্রি ভিসায় আসা বাংলাদেশিরা। মূলত পক্ষে আমি যখন আসি সেক্ষেত্রে ফ্রি ভিসা বলে আমার এজেন্ট আমাকে এখানে আনছে, বাট এখানে আসার পরে দেখি টোটাল চিত্রটাই ভিন্ন। কারণ হচ্ছে আমাকে আলাদা একটা কোম্পানিতে কাজ দেয়, যেখানে আমার কাছে পাসপোর্ট থাকার পরেও আমি অবৈধ। সেখানে কাজ করতে যাওয়ার পরে ইমিগ্রেশন দেখলে পরে আমাদের দৌড়াইতে হয়, বা এই ধরনের আমাদের সবসময়ই অবৈধ লোকের মতো থাকতে হয়। এদিকে দেশটির অভিবাসন সূত্র বলছে, গেল 6 মাসে অবৈধ অভিবাসী ধরতে 8,190টি অভিযানে 31,287 জনকে আটক করা হয়েছে। এসব অভিযানে আটককৃতদের একটি বড় অংশ বাংলাদেশি। সরকার আসে, সরকার যায়, তবে বন্ধ হয় না মালয়েশিয়ায় অস্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী প্রেরণ। কখনো 10, 25 কিংবা 100 সিন্ডিকেটের কাছে জিম্মি এ শ্রমবাজার। প্রবাসীদের দাবি, অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপে ভাঙবে এ সিন্ডিকেট, কমবে অভিবাসন ব্যয়। তবেই এ শ্রমবাজারে আরও শক্তিশালী হবে বাংলাদেশ, একই সঙ্গে বাড়বে রেমিটেন্স। মোস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া।